আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো নতুন বছরে নতুনভাবে আমরা পড়াশোনা শুরু করব এখন। আচ্ছা, পড়াশোনা শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মেহেরাব হাসান অরণ্য। সবাই মোটামুটি অরণ্য ভাইয়া বা অরণ্য স্যার নামেই চিনে, হ্যাঁ? আর ভাইয়া হচ্ছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, হ্যাঁ? আচ্ছা, আমার পরিচয় গেল। এবার যদি তুমি অনলাইন ক্লাসে নতুন হও, তোমার উদ্দেশ্যে কিছু কথা থাকবে। দেখো, আমরা অফলাইনে পড়তে অভ্যস্ত, অনলাইনে খুব কম মানুষজনে পড়াশোনা করি, হ্যাঁ? বাট আস্তে ধীরে করবা ইনশাল্লাহ। তো দেখো, অনলাইন ক্লাস করার সময়, স্পেশালি আমার ক্লাস করার সময় একটা খাতা নিয়ে বসবা, ঠিক আছে? আমি এখানে যা যা লিখাবো এবং লিখতে বলবো ওগুলো তুমি নোট করে ফেলবা, ঠিক আছে? তাহলে এক প্রকার তোমার নোট হয়ে যাবে। আর এখানে আমি ক্লাসটা এমনভাবে নিব, তোমার মানে জিজ্ঞাসা বা কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন নেই। শান্ত মাথায় দেখো একটু, আশেপাশে সাউন্ড টাউন থাকলে বা ডিস্ট্রাকশন থাকলে এগুলো সব কিছু দূরে ফেলাই, শান্ত মাথায় একটু বসো ক্লাসটা করতে। আমরা আজকে কোন অধ্যায় পড়বো? আমরা সাধারণ গণিতের তথ্য উপাত্ত যে চ্যাপ্টারটা আছে সবার শেষের চ্যাপ্টার, ওটা পড়বো, হ্যাঁ? এই অধ্যায়টা কিন্তু অনেক ইজি একটা চ্যাপ্টার অ্যান্ড এখান থেকে অনেক অনেক কোশ্চেন আসে, এই জিনিসটা মাথায় রাখবা। 2টা সৃজনশীল আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে। আমরা সব কিছুর প্রিপারেশন নিব। আগে আমি তোমাকে বইয়ের অঙ্কগুলো বুঝাবো, এরপর সৃজনশীল করাবো, এরপর এমসিকিউ করাবো, এরপর সংক্ষিপ্ত প্রশ্ন করাবো। একটা ফোঁটাও বাদ রাখবো না। এমনভাবে এই অধ্যায়টা করবো যে দুনিয়ার যেখান থেকে আসুক তুমি পারবা, ঠিক আছে? এই অধ্যায়টা মনে করে দেখো 7এও ছিল আমাদের, ঠিক না? আচ্ছা, তো আমরা পড়াশোনা স্টার্ট করি একটু, হ্যাঁ? খাতা নিয়ে বসো। দেখো, পড়াশোনা স্টার্ট করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জেনে নিলে ভালো। বেসিক কি কি জিনিস? যেমন অধ্যায়টার নাম কি ভাইয়া? তথ্য উপাত্ত না? হুম। তো তথ্য মানে কি, এই জিনিসটা জানতে হবে। এখানে আমি লিখছি অনেক কিছু, একটু খেয়াল করো। আমি অনেক কিছু লিখছি, কিন্তু তোমার হচ্ছে যে আমার কথাগুলো বুঝলেও হবে। লিখাগুলো তুমি বইয়ের থেকে আমি তুলছি, ফর্মাল ভাষায় আছে, এই জন্য যদি বাই চান্স পরীক্ষা আসে তখন এভাবে লিখবা। আমি তোমাকে একদম শুদ্ধ বাংলা ভাষায়, মানে সহজ বাংলা ভাষায় বুঝাচ্ছি তথ্য মানে কি। ফর এক্সাম্পল, তুমি বললা যে ভাইয়া আমার কাছে এখন 10 টাকা আছে। তুমি বললা কি আমার কাছে 10 টাকা আছে, এটা একটা তথ্য তুমি আমাকে দিলা। আমি বললাম আমরা এখন 10 জন মিলে পড়াশোনা করছি, এটাও একটা তথ্য। তুমি বললা 1 ঘন্টা যাবৎ বৃষ্টি পড়ছে, এটাও একটা তথ্য, ঠিক আছে? যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, একটি ক্লাসে 10 জন শিক্ষার্থী আছে, তো এটা একটা তথ্য না? হ্যাঁ, বুঝলাম তথ্য কি। এবার ভাইয়া উপাত্তটা কি? উপাত্তটা হচ্ছে যে দেখো, এই যে একটা তথ্য দিলাম না, তথ্যের মধ্যে একটা সংখ্যা আছে না, এটাই হচ্ছে উপাত্ত, ঠিক আছে? তাইলে তথ্য উপাত্ত কি, আশা করি একদম সহজ ভাষায় ক্লিয়ার। তথ্যের মধ্যে যে সংখ্যাটা থাকবে বা যে কোনো তথ্যের মধ্যে যেই সংখ্যাটা দেখাবে বা দেখবো, ওই জিনিসটাকে আমরা উপাত্ত বলবো, ঠিক আছে? তো এবার ফর্মাল শুদ্ধ ভাষা এখানে আমি লিখে দিচ্ছি। তুমি আমার কথাটা বুঝলে হবে যে তথ্য মানে কি, উপাত্ত মানে কি, এতটুকু বুঝলে এনাফ। এগুলো মুখস্থ করা লাগবে না, টেনশন নিও না, ঠিক আছে? কি কি মনে রাখতে হবে, কি কি মুখস্থ করতে হবে, কি কি বুঝতে হবে, সব আমি বলে দিব। আচ্ছা, গেল এই পার্ট। তুমি হচ্ছে যে আপাতত লিখবা কিরকম? তথ্য লেখো খাতায়, অধ্যায়ের নাম লেখো আগে, এরপর এই তথ্য লেখো, উপাত্ত লেখো, এভাবে। এরপর পাশে একটা টিক চিহ্ন দাও, মানে তুমি এই 2টা জিনিস বুঝতে পারছো এই জন্য, ঠিক আছে? এরপরে আসো পরের জিনিস, এখানে একটু লিখতে হবে, মনে রাখতে হবে। এমসিকিউতে আসে এই জিনিসটা, পরিসংখ্যানে উপাত্ত কয় ধরনের? মনে রাখবে ভাইয়া, পরিসংখ্যানে উপাত্ত 2 ধরনের, এটা 6-7 পড়ে আসছো, ঠিক আছে? কি কি? প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত। প্রাথমিক উপাত্তকে প্রত্যক্ষ উপাত্ত বলে, ঠিক আছে? 1 নাম্বার। 2 নাম্বারটা কি? মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। তাহলে পরিসংখ্যানের উপাত্ত কয় ধরনের ও কি কি, এই জিনিসটা লিখে ফেলবা। এখন না, আগে বুঝো, আমি লিখতে বলবো তখন ভিডিওটা পজ করে লিখবা, ঠিক আছে? তো পরিসংখ্যান উপাত্ত কয় ধরনের, কি কি, আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? এবার আসি, প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত মানে কি, মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত মানে কি, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ? কিভাবে দেখি, আমি সেম আবারও তোমাকে বাংলা ভাষায় বুঝাচ্ছি, এরপর তুমি এই জিনিসগুলো পড়বা, দেখবা, বুঝতে পারবা, ঠিক আছে? প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, এই জিনিসটা বলতে, আচ্ছা, প্রত্যক্ষ মানে কি জানো? ডিরেক্ট বুঝায় বা সরাসরি। পরোক্ষ মানে ইনডিরেক্ট বা সরাসরি নয়। এই 2টা জিনিস একটু মাথায় রাখিও। হ্যাঁ, তো আসো, প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত মানে কি একটু আমরা বুঝিনি। দেখো, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ? ধরো আমি বললাম যে, আচ্ছা, আগে আরেকটা কথা বলি, যে উপাত্তগুলো আমরা সরাসরি উৎস থেকে পাই ওইটাকে হচ্ছে যে প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত বলে। এবার একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবা। কেমন এক্সাম্পল? ধরো তুমি আজকে আমাদের
বা আমি তোমাদের ক্লাসে গেলাম আজকে, হ্যাঁ, ক্লাসে গিয়ে দেখতেছি তোমরা অনেকজন আসো। তো আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করলাম বা তোমাদের সবাইকে জিজ্ঞেস করলাম তোমরা এখানে কয়জন আসো? তোমরা সবাই গুনে বললা যে আমরা এখানে আজকে 20 জন আছি। তাইলে এবার দেখো আমার একটা জিনিস জানার দরকার ছিল, মানে একটা তথ্য জানার দরকার ছিল আমার, হ্যাঁ, তথ্যটা আমি তোমাদের কাছে এসে ডিরেক্ট তোমাদের থেকে পাইছি না ডিরেক্টলি? হ্যাঁ পাইছি। তাইলে এইগুলাই হচ্ছে প্রত্যক্ষ উপাত্ত। এখানে কিন্তু এমন হয় নাই, দেখো আমি তোমাদের কাছে আসছি তথ্যটা জানার জন্য, কিন্তু আমার অন্য কারো কাছে যাইতে হয় নাই, অন্য কোনো জায়গায় যাইতে হয় নাই, ডিরেক্টলি তোমাদের থেকে পাইছি, এই জন্য এটা প্রত্যক্ষ উপাত্ত। হ্যাঁ, এখনো যদি না বুঝো তাহলে পরোক্ষটা বুঝাইলে বুঝবা। দেখো পরোক্ষ উপাত্ত বা মাধ্যমিক উপাত্ত মানে কি, ধরো তুমি আসো এখন চট্টগ্রামে বা ঢাকায়, আচ্ছা ধরো চট্টগ্রামে আসো তুমি, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তো ভাইয়া ঢাকার তাপমাত্রা কত এখন, তুমি কি বলতে পারবা? তুমি তো ঢাকাতেই নেই, তুমি আছো চট্টগ্রামে, ঢাকার অবস্থা কেমনে জানবা তুমি? আর জানলেও মানে তোমার জানতে পারবা কিভাবে জানবা এই জিনিসটা বলো? তুমি হয় গুগলে সার্চ করবা এবং মোবাইলে দেখবা, বা আবহাওয়া অফিসে যাবা বা ওদেরকে কল দিয়ে জিজ্ঞেস করবা যে ঢাকার তাপমাত্রাটা আমাকে বলেন, তো এরপর ওনারা জানাবে। তাহলে এখানে দেখো তুমি ঢাকার তাপমাত্রা জানতে চাচ্ছ, তুমি কিন্তু সরাসরি পাইলা না, তোমাকে আরেকজনকে রিচ করতে হয়েছে। হ্যাঁ, ধরো কাউকে কল দিলা বা গুগল করলা, এরপর তুমি জানতে পারছো, সরাসরি কিন্তু পাও নাই, থার্ড পার্টি আরেকটা চলে আসছে, ওর থেকে তুমি জানছো। এই যে ডিরেক্টলি না পাওয়াটা, সরাসরি উৎস থেকে পাও নাই, এইগুলাই হচ্ছে যে পরোক্ষ উপাত্ত। বুঝতে পারছি ভাইয়া? আশা করি ক্লিয়ার। এবার এখানে লেখছে, এগুলা পড়ে নিবা, মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? তোমার মনে রাখতে হবে কি উপাত্ত দুই ধরনের, কি কি? এই দুইটা, প্রাথমিক বা প্রত্যক্ষ, মাধ্যমিক বা পরোক্ষ। এবার প্রাথমিক মাধ্যমিক এগুলো মানিয়ে তোমাকে আমি বুঝে দিচ্ছি, এগুলা মুখস্থ করা লাগবে না, এগুলো মুখস্থ করবা, মুখস্থ তো মনে রাখবা আর কি, ওইগুলো অত আহামরি কিছু না। আচ্ছা গেল, আরো কিছু বেসিক পড়া আছে, এগুলো অলরেডি জানো ভাই। বিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত মানে কি? বিন্যস্ত মানে হলো সাজানো বা গুছানো। কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, বিন্যস্ত মানে কি বললাম ভাইয়া? সাজানো বা গুছানো। যেমন দেখো 12, 14, 16, 18, 20, 22, দেখো ছোট থেকে বড় সুন্দরভাবে সাজানো না? তাহলে এগুলো বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত মানে কি? দেখো 11, 13, একটা বড় একটা ছোট, এরপর আবার 17 বড়, আবার 15 ছোট, এগুলো উল্টাপাল্টা ভাবে আছে, তাহলে এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, ঠিক আছে? বিন্যস্ত মানে সাজানো বা গোছানো, অবিন্যস্ত মানে এলোমেলো বা অগোছানো, ঠিক আছে? এগুলো পরীক্ষা কিভাবে আসবে? ধরো পরীক্ষা অনেকগুলো সংখ্যা দিয়ে দিবে, 3, 7, 9, আচ্ছা এগুলো এখন লাগবে না, বাদ দাও। বিন্যস্ত অবিন্যস্ত মানে তো বুঝছো, মানের ঊর্ধ্বক্রমে। তুমি যখন দেখবা মানের ঊর্ধ্বক্রমে, মানে বুঝে নিবা যে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে ভাই? ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড়। আর অর্ধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। পরীক্ষায় কিভাবে আসবে এই জিনিসগুলো আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু আসে সংক্ষিপ্ত প্রশ্নতে এই দুইটা জিনিস থেকে। হ্যাঁ, মনে করো অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, 13, 9, 7, 18, 4, 6, 11, অনেকগুলো সংখ্যা দিলে এবার তোমাকে বলবে যে এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে তুমি ঊর্ধ্বক্রমে মানে কি জানো? ছোট থেকে বড়। তাহলে এবার এগুলোকে ছোট থেকে বড় সাজাও। দেখো সবচেয়ে ছোট সংখ্যাটাকে 4, তাহলে লিখবা যে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। এরপর এভাবে হাইপেন দিয়ে লিখবে যে সবার আগে 4 ছোট, 4 পর কি আছে? 6, এরপর কি আছে? 7, এরপর কি আছে? 9, 11, এরপর 13, 18। এই যে তুমি মানের ঊর্ধ্বক্রমে সাজাই ফেললা। সেম ভাবে তোমাকে অর্ধক্রমে সাজাতে বললে পারবা না? পারবা। আগে বড়টা লিখতে হবে। ধরো সবচেয়ে বড়কে আগে 18, এরপর 13, এরপর 11, এরপর 9, এরপর 7, এরপর 6, এরপর 4, এই জিনিসগুলাই, ঠিক আছে? পরীক্ষা এইভাবে আসবে। এই দুটো জিনিস থেকে আসে মানের ঊর্ধ্বক্রমে আর অর্ধক্রমে। একটু বুঝে নিও, ঠিক আছে? আশা করি বুঝে নিও, বলতে কি বুঝে তো গেছো অলরেডি। হ্যাঁ, আরেকটা কথা বলি, তোমার কোনো মানে কনফিউশন থাকবে না ইনশাল্লাহ ক্লাস শেষে। আমি এমনভাবে বুঝাবো, ধরে নিব তুমি জীবনে পড়াশোনা করো না, আজকে জীবনে প্রথমবার পড়তে আসছো, মায়ের পেট থেকে বাইর হইছো। সো এমনভাবে বলবো যেন তোমার ক্লাস শেষে কোনো কোশ্চেন না থাকে। অনেকের অনলাইন ক্লাস করার সময় একটা ডাউট থাকে যে আমি তো কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারবো না, সরাসরি কমেন্ট করবো, কবে রিপ্লাই দিবে না দিবে, ওইটা নিয়ে কোনো টেনশন নেই। আমি এমনভাবে বুঝাবো ইনশাল্লাহ তোমার কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে? আর যদি কোশ্চেন থাকে তাহলে আমাদের কোচিংয়ে তো যারাই আসবা আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবা, আর যদি যারা কোচিংয়ের বাইরের থেকে আসো ওরা হচ্ছে যে কমেন্ট করবা। ইনশাল্লাহ থাকবে না, এইসব চিন্তা বাদ দাও, ঠিক আছে? আচ্ছা দেখো কিছু জিনিস বলি আমাদের, তোমরা যারা যারা ক্লাসটা করতেছো আশা করি তোমাদের কাছে একটা শিট আছে, আমি শিট দিছি অফলাইন ক্লাসে। হ্যাঁ, আর যারা অনলাইনে আসো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমি দিয়ে দিব, ঠিক আছে শিটটা? আচ্ছা, তো শিটের মধ্যে একটু খেয়াল করবা, ওয়েট এ সেকেন্ড, আমি শুরুর দিকে টাইপ ওয়াইজ কিছু জিনিস সাজাই দিছি।
একটা মিনিট দাঁড়াও, আমি শীট থেকে কপি করে জিনিসগুলো নিয়ে আসি। শীটের ফার্স্ট পেজটা কিছুটা এরকম, ঠিক না ভাই? এখানে আমরা মূলত বলছি কি, দেখো এই অধ্যায়ে অনেকগুলো অঙ্ক আছে বইয়ের মধ্যে বা গাইডের মধ্যে যেখানে বলো, তো সবগুলো অঙ্ককে যদি আমরা বিশ্লেষণ করি বা একটু ঘাটাঘাটি করি দেখবা যে সবগুলো অঙ্ক হচ্ছে যে এই 7 নিয়মের। ঠিক আছে, তো নিয়মগুলো তোমরা তো এখন ঘাটাঘাটি করতে পারবে না, কিছু বুঝবা না, তো ভাইয়া তোমাদেরকে সুন্দরভাবে গোছাই দিচ্ছি। ঠিক আছে, এখানে 7 রকমের অঙ্ক আছে। তুমি এই 7 রকমের অঙ্ক পারলে এই চ্যাপ্টার থেকে আর জীবনে কোনো সমস্যা থাকবে না, আমি গ্যারান্টি দিলাম। ঠিক আছে, তো আমি আমার পড়ানোর স্টাইলটা এরকম। ঠিক আছে, আমি সুন্দরভাবে তোমাকে সবকিছু গুছাই দিব, তোমার কষ্ট করা লাগবে না, তুমি শুধু আসবা, বুঝবা, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবা। এর থেকে বড় অ্যাডভান্টেজ আর কি তোমার বলো? দেখো আমরা এই 7টা টাইপ বুঝবো এখন। ঠিক আছে, তো টাইপ 1-এ কি আছে দেখো, গণসংখ্যা সারণী তৈরি। এই জিনিসটা তোমরা ক্লাস 7-এও করছো, আমি ভুলিয়ে গেলাম যে তুমি ক্লাস 7-এ পড়ছো বা আগে এই চ্যাপ্টারটা দেখছো বা এই টপিকটা দেখছো। ঠিক আছে, তোমাকে একদম নতুনভাবে বুঝাচ্ছি, কোনো টেনশন নিও না। দেখো টাইপ 1টা কি, গণসংখ্যা সারণী তৈরি। ঠিক আছে, এখন গণসংখ্যা সারণী তৈরি বলতে কিরকম, আমি একটু কোশ্চেন দেখাই, চিনবা তুমি। দেখো এরকম কিছু মানে প্রশ্ন দেওয়া থাকবে যে অমুক শ্রেণীতে এতজন শিক্ষার্থীর গণিতের নাম্বার দেওয়া হলো, উল্টাপাল্টা করে অনেকগুলো নাম্বার দিয়ে বলবে যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করো। এরকম ভাবে কোশ্চেন আসে, বুঝাইতে পারছি? তো এগুলো করবা কেমনে? দেখো একটা জিনিস মাথায় রাখবা, গণসংখ্যা সারণীর অঙ্কগুলো তৈরি করার সময় ধাপ কয়টা, মানে এই টাইপের অঙ্ক করার ধাপ হচ্ছে যে 4টা না 5টা, একটু দেখি। আচ্ছা, সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, পরিসর বের করতে হবে। পরিসর মানে কি তুমি জানো? না জানলেও সমস্যা না, আমি জানাই দিব। তাহলে এই টাইপের অঙ্ক করার সময় পরিসর বের করব ফার্স্টে। সেকেন্ডে শ্রেণী সংখ্যা বের করব। থার্ডে একটা সারণী বানাবো। সারণী মানে কি, এই যে এরকম বক্স, এরকম অনেকগুলো বক্স থাকে না, এই সারণী বানাবো। দেখো সারণীতে ভাই উপরে নিচে রুম কয়টা থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টায় এই রুম কয়টা থাকবে, বা এই পাশাপাশি কয়টা থাকবে, যেমন কথার কথায় 1টা 2টা 3টা 1 2 3 4, এরকম 4টাও তো থাকতে পারে, 3টাও তো থাকতে পারে, কয়টা থাকবে এটা কেমনে মনে রাখবা? সারণীতে এই দেখো একটা যদি কলাম আঁকো, মানে বক্স আঁকো, সারণী আঁকো, সারণীর মধ্যে এই যে লম্বা লম্বা যেগুলো দেখতেছো, যেমন এটা একটা লম্বা জিনিস, এটা একটা লম্বা বক্স, এটা একটা লম্বা বক্স, এগুলোকে শুদ্ধ ভাষা বলে কলাম। ঠিক আছে, মাথায় রাখবা, এগুলোকে কি বলে? কলাম। আর এই পাশাপাশি এগুলোকে কি বলে? এগুলোকে ইংলিশে বলে রো। রো কলাম, পাশাপাশি এগুলোকে বলে রো, উপর নিচে এগুলোকে বলে কলাম। তুমি মনে রাখবা কি, উপর লম্বালম্বি যেগুলো আছে এগুলোকে কলাম বলে, আর পাশাপাশি যেগুলো আছে এগুলোকে শ্রেণী সংখ্যা বলে। ঠিক আছে, এই যে শ্রেণী সংখ্যা আমরা বের করব, মানে শ্রেণী সংখ্যাটা বের করলে আমরা বুঝতে পারবো উপর নিচে কয়টা দাগ হবে। আর এই কলাম কয়টা হবে, গণসংখ্যা সারণী অঙ্ক করার সময় কলাম সবসময় 3টাই হবে। ঠিক আছে, তো এই জিনিসটা লিখি আমরা, সারণীতে 3টা কলাম থাকবে। কলাম 3টা আলাদা আলাদা নাম আছে। কি? প্রথম কলামটার নাম হচ্ছে শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তি, একই জিনিস। 2 নম্বরটা হচ্ছে যে ট্যালি দিবা। ঠিক আছে, এগুলো আশা করি বুঝো তোমরা। 3 নম্বরে দিবা গণসংখ্যা। এই 3টা পূরণ করবা। তাহলে আমি তোমাকে বেসিক বুঝাইলাম, কেমনে করবা এই জিনিসগুলো পর্যন্ত লিখে দিছি। এরকম তোমার কেউ বুঝাবে না, বুঝছো? এত বিস্তারিত বলবো যে তুমি এগুলো 7-এ পড়ে আসছে বলে যাবে গা। আমার সময় আমার স্যাররা এভাবে বলতো, কিন্তু আমি ওরকম বলবো না, টেনশন নিও না। আচ্ছা, এই জিনিসগুলো মাথায় রাখো। তাহলে গণসংখ্যার সারণী তৈরি করার সময় কি কি করতে হবে? পরিসর বের করতে হবে, শ্রেণী সংখ্যা বের করতে হবে, এরপর সারণী বানাবো। সারণী কেমনে বানাবো ডিটেলসটা এখানে বলে দিচ্ছি। এবার আসলে আমরা একটা অঙ্ক করি। বলছে কি, এখান থেকে আমাদেরকে এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে, ঠিক না? একটু ওয়েট করো, তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে বসো। ঠিক আছে, আমি একটু যাই ক্যালকুলেটরটা নিয়ে আসতেছি। দেখো পরিসর বের করতে হবে সবার ফার্স্ট কাজ। তো পরিসর কেমনে বের করে মনে আছে কিনা জানি না,
পরিসর বের করার নিয়ম হচ্ছে সবার আগে তোমাকে প্রশ্ন থেকে সর্বোচ্চ আর সর্বনিম্ন নাম্বারটা বের করতে হবে। সর্বোচ্চ নম্বর আর সর্বনিম্ন নাম্বারটা বের করতে হবে কোশ্চেন থেকে। দেখো আমরা একটু খুঁজি সর্বোচ্চ নাম্বার। কেমনে খুঁজবা? প্রথম থেকে যাবা, এইদিকে হাঁটা শুরু করবা, ঠিক আছে? তো দেখো প্রথমটা হচ্ছে যে 71। আমরা সবচেয়ে বড়টা খুঁজবো। তো 71-এর থেকে বড় কিছু পাই নাকি দেখি। 66, 86, এই যে এখন সবচেয়ে বড় পাইলাম কি 86। দেখি 86 থেকে বড় কেউ আছে নাকি। 93 পাইলাম, দেখি 93 থেকে বড় কেউ আছে নাকি। এইভাবে খুঁজবা, ঠিক আছে? 93 থেকে বড় পাইলে থামি যাবা। 93, 93, 93, 93 থেকে বড়, 93 থেকে বড় আমি আর কাউকে পাচ্ছি না ভাই। তাহলে আমার হাইস্ট নাম্বার বা সর্বোচ্চ নাম্বার কত? 93। এবার সেম ভাবে সর্বনিম্ন নাম্বারটা খুঁজো। সর্বনিম্ন নাম্বার 66 পেলাম সবচেয়ে কম। দেখি 66 থেকে কম কিছু পাই নাকি। 66 থেকে কম, 66 থেকে কম। তুমি ডাইরেক্ট নিচে যাবা না, একটা একটা করে যাবা। 66 থেকে কম, এই যে 63 পাইলাম। দেখি আর পাই নাকি। 63 থেকে কম, 63 থেকে কম, 63 থেকে কম, এই যে 61 পাইলাম। তাহলে এবার 61 লিখবা। এতটুকু পর্যন্ত বুঝছো? আমাকে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যাটা বের করতে হবে। বের করার সময় একটা জিনিস মাথায় রাখবা কি, আমি দরকার পড়লে 2বার চেক করব, কারণ এই জিনিসটা ভুল হলে পুরো অঙ্ক ভুল হবে। 93 61 পাইছি না, দরকার আমি আবার চেক করব। 93 যখন বের করছি সেকেন্ড বার চেক করে দেখবো যে এটা কি আসলে 93 কিনা। আচ্ছা, এবার পরিসর কিভাবে বের করব? পরিসর বের করার একটা সূত্র আছে ভাই। পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা আমি ভয় পেয়ে গেছি, ভাবছি রেকর্ডিং হচ্ছে না। বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো সর্বোচ্চ সংখ্যা কত? 93 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত? 61 যোগ 1। এবার এটা বিয়োগ করো। 61, 71, 81, 91, 30 আসে 32 যোগ 1। তাহলে পরিসর কত পাইছি ভাই? 33। আমার প্রথম কাজ শেষ, পরিসর বের করতে হবে। সেকেন্ড কাজ কি? শ্রেণী সংখ্যা। আসো শ্রেণী সংখ্যা কিভাবে বের করে মনে আছে কিনা জানি না, মনে করাই দিচ্ছি আবারও। শ্রেণী সংখ্যা বের করার একটা সূত্র আছে সেম। এই রে, শ্রেণী সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে যে উপরে পরিসর, নিচে শ্রেণীব্যাপ্তি। মানে কি? মানে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি, বুঝছো? একটু দাঁড়াও। তাহলে দেখো শ্রেণীব্যাপ্তি মানে কি? শ্রেণীব্যাপ্তি জিনিসটা সবসময় কোশ্চেনে দিয়ে দিবে, তোমার কোনো টেনশন নেওয়ার দরকার নাই, ঠিক আছে? কোশ্চেনে বলে দিবে হয় 5 নাইলে 10, এর বাইরে কিছু হয় না। তো দেখো শ্রেণী সংখ্যাটা এবার আমরা বের করি। পরিসর মানে কত আমরা কিছুক্ষণ আগে বের করলাম না? 32। তাহলে 32 বসাও। শ্রেণীব্যাপ্তি মানে কত? 5 বলে দিছে, 5 বসাইলাম। এবার তুমি এটা ক্যালকুলেটর করো তো। 5 দশমিক সামথিং আসার কথা, ঠিক আছে? এই সরি 6 দশমিক সামথিং আসার কথা। তো আমাদের যদি ক্যালকুলেটর করি আমরা 6.6 আসে, ঠিক আছে? এখন দেখো তাহলে এখানে 6.6 বসাও। আচ্ছা এটা একটু মুছি, দাঁড়াও। হ্যাঁ দেখো তো আমরা এটা কত পাইলাম? 6.6। এবার একটা জিনিস মাথায় রাখো, দেখো শ্রেণী সংখ্যা মানে কি আমি তোমাকে কিছু না বুঝাইলাম যে এরকম একটা বক্স হইলে মানে সারণী হলে এভাবে নিচে নিচে কয়টা লাইন হবে এটা মানে হচ্ছে শ্রেণী সংখ্যা। যেমন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা লাইন না বলো? তাইলে এরকম তুমি আমাকে একটু কমন সেন্স খাটাই বলো। আমি যদি তোমাকে বলি এখন তুমি এভাবে 5.3টা লাইন আঁকো, তুমি কি আঁকতে পারবা ভাই? পারবা না। 5.3, 0.3 এটা কেমনে আঁকবা? তুমি হয় 5টা আঁকতে পারবা, নাহলে 6টা আঁকতে পারবা, 7টা বরাবর আঁকতে পারবা। 5.3 তো আঁকার কোনো নিয়ম নাই, ঠিক আছে? তো সেম ভাবে এই জন্যই আমরা কি করি জানো? যখন আমরা শ্রেণী সংখ্যাটা দশমিকে পাই, আমরা দশমিকে রাখবো না। আমরা কি করব?
এই যে এই চিহ্নটা দিব, এই চিহ্নটার নাম কি জানো? সর্বসম বা প্রায় সমান। লিখি রাখো দরকার লেখো নাই। শুদ্ধ নাম হচ্ছে সর্বসম, আর সহজে মনে রাখার জন্য প্রায় সমান। এই প্রায় সমান চিহ্নটা দিয়ে আমরা এখানে 6.6 আছে না, তাহলে 6-এর পর কত বলো? এই 6-এর পর কত? এই 6-এর পর 7, তাহলে এটাকে 7 লিখে দিব, বুঝছো? এই চিহ্নটা কেন দিলাম দেখো, এটা কিন্তু 6.6, তো আমি 6.6কে প্রায় 7-এর কাছাকাছি বলতে পারি, এই জন্য আমি এই চিহ্নটা দিছি। প্রায় সমান 7-এর, এই জন্য এটা দিছি। যদি আমার 5.3 থাকতো তাহলে আমি সর্বসম দিয়ে 6 লিখতাম। যদি আমার 4.1 থাকতো আমি সর্বসম দিয়ে 5 লিখতাম। ভুলে কেউ 4.1 থাকলে এই 4 লিখিও না, বলিও না যে এটা তো 4-এর কাছে, অত 5 থেকে তো অনেক দূরে, এভাবে লিখিও না, ঠিক আছে? এটা ভুল, তোমাকে পরেরটাই লিখতে হবে, 4-এর পরে 5। যদি 9.9 থাকে তুমি সর্বসম দিয়ে কি লিখবা? 10। বুঝতে পারছি ভাই? আশা করি ক্লিয়ার। তাহলে এতক্ষণ পর্যন্ত যা যা বুঝাইছি যদি ক্লিয়ার হও, তাহলে এবার আসা আমরা পরের পাঠে যাই। আমরা কাজে কি দেখছিলাম যে পরিসর বের করব, শ্রেণী সংখ্যা বের করব, এরপর সারণী বানাবো, ঠিক না? তো পরিসর বের করলাম, এই যে শ্রেণী সংখ্যা বের করলাম, এবার আমরা সারণী বানাবো। আমি পাশ দিয়ে করি, এক স্লাইডের মধ্যে সবকিছু থাকলে তোমাদের জন্য সুবিধা। তাহলে দেখো, এবার কি করব? সারণী বানাবো। তাহলে সারণী বানাবো কি? 5 শ্রেণী ব্যবধান নিয়ে। তাহলে এখানে লেখো 5 শ্রেণী ব্যবধান নিয়ে জাস্ট কথা লিখতেছি, অত ইম্পর্টেন্ট কিছু না। গণসংখ্যার সারণী তৈরি করা হলো। এবার সারণী বানাবো। সারণীটা তোমরা চেষ্টা করবা যদি সময় থাকে স্কেল দিয়ে করার। আবার স্কেল দিয়ে বেশি ডিজাইন করতে চাই, সময় খাওয়াই দিবা না, ঠিক আছে? মাথা রাখিও একটু প্লিজ। তো দেখো আমরা সারণী বানাবো। ফার্স্টে এরকম নর্মালি একটা দাগ দিবা এখানে, এরপর এরকম করে একটা দাগ দিয়ে ফেলবা, এরপর এরকম করে একটা দাগ দিয়ে ফেলবা, এরপর এখানে একটা দাগ দিয়ে কলাম কয়টা হবে বলছি ভাই? 3টা, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে এবার এভাবে কয়টা লাইন দিব? এখানে আছে কয়টা? 7টা। তো এখানে 7টা দিব। এর আগে দেখো এটা হচ্ছে হেডলাইন। আমাদের হেডলাইনে কি কি থাকবে আমি তোমাকে অলরেডি বলে দিছি না? শ্রেণী সংখ্যা, ট্যালি, গণসংখ্যা। তাহলে এগুলো লিখে ফেলো। শ্রেণী সংখ্যা বা অনেকে শ্রেণী ব্যাপ্তি লেখে, তুমি লিখতে পারো, বা অনেকে শ্রেণী ব্যবধান লেখে, একই। ট্যালি, গণসংখ্যা, ঠিক আছে? এবার এখানে কয়টা দাগ দিবা? 7টা দাও, আস্তে আস্তে 7টা দাগ দাও। এই যে একটা দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম, 4টা দিলাম, 5টা দিলাম, 6টা দিলাম, 7টা দিলাম। আমরা আরেকটা এক্সট্রা দিব, কেন বলতেছি এটা একটু পর বুঝবা, ঠিক আছে? তো দেখো এখানে কয়টা দাগ আছে? 1 2 3 4 5 6 7 8 9। মনে রাখবা কি এখানে যত পাবে এতে 2টা লাইন এক্সট্রা দিবা। আমাদের ওইখানে কিছু লেখা লিখতে হবে, যেমন এখানে একটা লেখা লিখছি, নিচে দিয়ে মোট কত আসে ওটা লিখবো, ওটার জন্য একটা বক্স এক্সট্রা দিলাম আর কি, ঠিক আছে? তো দেখো এবার শ্রেণী সংখ্যার এখানে লেখাগুলো কেমনে লিখবা? সবার ফার্স্টে কি করবা ভাই? দেখো সবচেয়ে কম নাম্বার কত? 61 না? এই 61তে শুরু করবা তুমি। এখানে লেখো 61 লিখলা। এবার আসো 61, এটাই হাইপেন চিহ্ন, বিয়োগ না। 61 থেকে তুমি 5 গুনবা। কেন? এই যে দেখো শ্রেণীগুলোর ব্যবধান হচ্ছে 5। তাহলে 61 থেকে 5 কেমনে গুনবো? দেখো গণত 62 63 64 65 66, ঠিক না? এখন করবা কি? এখানে 66 বসে দিবা। যারা যারা এগুলো করছো এটা ভুল, ঠিক আছে? কেন ভুল ভাই? দেখো এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী সংখ্যাটা গোনার সময় তুমি 61 সহ গুনতে হবে। আমরা নর্মালি গোনার সময় পরের সংখ্যাতে গুনি, 3-এর সাথে 5 যোগ করলে 3-এর পর থেকে গোনো 4 5 6 7 8। কিন্তু এখানে এরকম করা যাবে না, এখানে তুমি 3 সহ গুনতে হবে। বুঝতে পারছি? এই ভুলটা অনেক কমন একটা ভুল, এই ভুলটা করিও না প্লিজ। তাহলে মনে রাখতে হবে কি? দেখো এই শ্রেণী সংখ্যার এখানে গণার সময় 61 সহ গুনতে হবে। তাহলে গণত 61, এই যে দেখো 61 1 62 63 64 65, এই যে গুনলাম না 61 62 63। তুমি হাতে হাতে গণো, আমি তো তোমাকে ক্যামেরায় দেখাতে পারতেছি না, রিয়েল ক্লাস হলে দেখাতে পারতাম। এগুলো হাতে হাতে গুনবা, ঠিক আছে? হাতের আঙ্গুল দিয়ে গুনবা, আঙ্গুলে 4টা করে দাগ থাকে না, এই দাগগুলোতে গুনবা 61 62 63 64 65। তাহলে এখানে বসাবা কি? 65, বুঝছি? এবার এখানে এই 65টা আবার লিখবা। লিখলাম। সেম ভাবে আবার গোনো
65, 66, 67, 68, 69। এবার এখানে কি লিখবা? 69টা আবার লিখবা। এখানে ভুলে 70 লিখিও না। এবার 69তে আবার গণ 69, 70, 71, 72, 73। এবার 73টা আবার লেখো। 73, 74, 75, 76, 77, 77, 78, 79, 80, 81। আবার 81টা লেখো। 81 থেকে 85, 86 থেকে 86, 87, 88, 89, 86, 87, 88, 89, 90। ওয়েট, এই যে ভুল করে ফেলছি, দেখছো? সরি, রিয়েলি সরি। এখানে 85 লিখবা। 85 থেকে 89। এবার এখানে আসবা যে 89 থেকে 89, 90, 91, 92, 93। এই যে এইভাবে এই জিনিসগুলো গুনি গুনি লিখতে হবে। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। একটু দেখো তো জিনিসটা। 61, 62, 63। ওয়েট একটা সেকেন্ড, দেখো এটা। 61, 62, 63, 65। হ্যাঁ, ঠিক আছে। ওয়েট ভাইয়া, আই এম এক্সট্রিমলি সরি। এখানে একটা কারেকশন হবে। আমি যে বললাম না ওই সংখ্যাটা সব বসাইতে হবে, তুমি ওই সংখ্যাটা কাটবাস। রিয়েলি সরি ফর দ্যাট। এই যে দেখো 65 আছে, তুমি 66তে দিবা। 66, 67, 68, 69, 70। এবার 71 থেকে দিবা। তাহলে কি বুঝলাম দেখো, যে 61তে 65, 65 পর কত? 66। এবার 66তে গুনবা। 70 পর কত? 71। 71 থেকে সেম ভাবে গুনো 75। 76 থেকে 80। তুমি হাতে হাতে গুনবা। 91 থেকে 95। ঠিক আছে? এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বক্স আমি লিখছি। লাস্টের বক্সটা বলছি আমি আমার কাজে ব্যবহার করব। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো লেখার পরে এবার আমাদের ট্যালি পূরণ করতে হবে। দেখো ট্যালি কিভাবে আমরা পূরণ করব। ট্যালি পূরণ করার নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি, অনেকে অনেকভাবে দেখাবে। ট্যালি মূলত কি বোঝাচ্ছে এই জিনিসটা আগে একবার বলি আমি। ট্যালি বলতে এখানে বোঝাচ্ছে যে 61 থেকে 65 বললাম না, এই 61 থেকে 65 মধ্যে প্রশ্নে কয়টা সংখ্যা আছে। যেমন দেখো, তুমি একটু খুঁজো তো, এই যে 61 থেকে 65 মধ্যে যেমন এই সংখ্যাটা 61 থেকে 65 মধ্যে আছে, এটাও আছে 61 থেকে 65 মধ্যে। তারপরে 61 থেকে 65 মধ্যে আর কে আছে? এই যে ধরো কথার কথা এই দুইটা পাইলাম আমরা আপাতত, তাহলে এখানে ট্যালি 2 দিব। এভাবে করি আর কি দেয় এই জিনিসগুলো, কিন্তু আমরা এভাবে দিব না। এই জিনিসটা অনেক টাইম কনজিউমিং। আমরা কিভাবে দিব দেখো, আমরা হচ্ছে যে শুরু থেকে জিনিসটা শুরু করবো। যেমন এখানে কত আছে বলো? 71। তাহলে 71 একটা দাগ দিয়ে দিব। 71 দাগ দিয়ে এবার বক্সের মধ্যে 71 কই এই জিনিসটা খুঁজবো। দেখো 71 হচ্ছে এখানে, তাহলে এই যে এখানে একটা দাগ দিলাম 71। বুঝতে পারছি? এবার সেম ভাবে পরের সংখ্যাটা দেখো 66। 66 কই? এই যে 66 হচ্ছে, 66তে 70 এখানে, তাহলে এখানে একটা দাগ দিব। এবার 86। 86 কই? 86 হচ্ছে এই যে এখানে একটা দাগ দিব। এরপর 78। 78 কই? এই যে এখানে। তুমি আস্তে আস্তে বুঝলে এবার দুটা দুটা করে সংখ্যা নাও। 75, 69। 75 কই বলো তো? এই যে এখানে। 69 কই বলো তো? এই যে এখানে। তারপর 93, 76। 93 কই? এই যে এখানে। 76 কই? এই যে এখানে। তারপর দেখো 65, 63। 65 কই? এখানে। 63 কই? এখানে। তারপর 78, 72, 86। 78 কই? এখানে। 72 কই? এখানে। 86 কই? এই যে এখানে। এইভাবে সবগুলো পূরণ করবা। ঠিক আছে? তারপর 78, 78 আবার এখানে। তারপর 84। 84টা কই? এই যে এখানে। তারপর 91, 77। 91 এখানে। 77টা কই বলো তো? এই যে এখানে। এই দেখো এখানে 4টা ট্যালি হয়ে গেছে। তাহলে 5 নাম্বারটা আমরা এভাবে ক্রস আকারে দিই। ঠিক আছে? তারপর দেখো 88, 67, 73। 88 কই বলো তো ভাই? এই যে 88, 67 কই? এই যে 67। তারপর 73 কই? এই যে 73। ঠিক আছে? এবার খুঁজবা 83, 66, 91।
83, 66, 91, 81, 72, 86, 81, এই যে 72-এ 5 নাম্বারটা এবার দিব, তারপর 86, 82, 80, 82 কই, এই যে এখানে, 80 কই, এই যে এখানে, 74, 81, 77, এই যে দেখো 74, 81, 77, ওকে। তারপর 79, 74, 79টা কই, এই যে এখানে, তারপর 74টা কই, এই যে এখানে, 61, 83, এই যে 61, এই যে 83। বুঝলা জিনিসগুলা? আমি এখানে দাগাইছি কেন দেখো, দাগ দেওয়াটা ইম্পর্টেন্ট। তুমি এভাবে এই ট্যালিগুলো বের করার সময় কোশ্চেনে দাগ দিবা, দাগ দিলে তুমি বুঝবা যে লাস্ট কোন সংখ্যাটাতে ছিলা, ঠিক আছে? নাইলে আওলাই যাবা। একবার এখান থেকে ট্যালি দাগানোর পর এখান দিয়ে যা দেখবে যে কি আমি কোনটা দাগাইছিলাম, লাস্ট কোন সংখ্যা ছিলাম ভুলে গেছি। এই জন্য এইভাবে দাগায় দাগায় যাবা, আমি যেভাবে দাগায় দাগায় গেছি, ঠিক আছে? এবার দেখো ট্যালি 3 মানে কি, গণসংখ্যা 3, এখানে লেখো 3, এখানে কত 4টা, এখানে কয়টা 5, 6, 7টা, এখানে কয়টা 5, 6, 7, 8টা, এখানে কয়টা 6টা, এখানে কয়টা 4টা, এখানে কয়টা 3টা। এবার একটা কাজ করে এগুলো সবগুলো যোগ করো তো, দেখো তো 3, 4, 7, 7 দুগুণে 14, 14, 6, 20, 28, 32, 33, 34, 35, সবগুলো যোগ করলে 35 আসে, ঠিক আছে? তুমি মনে মনে ক্যালকুলেটারে যেমনি পারো যোগ করো, তাহলে যোগ করলে 35 আসে না, এই জিনিসটা এখানে লিখবা। দেখো তোমার অঙ্ক হয়েছে কিনা তুমি বুঝবা কেমনে। যোগ করার পর মোট 35 পাইছো না? দেখো কোশ্চেনে এই 35 জন শিক্ষার্থীর কথাই বলছে, তার মানে আমার অ্যান্সার হয়েছে। বুঝাইতে পারছি ভাই গণসংখ্যার নিবেশন সারণী কিভাবে তৈরি করবা, এই যে এটাই, ঠিক আছে? আমাদের এই অঙ্কটা বোঝা শেষ। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আগে পরিসর নির্ণয় করতে হয়, এই যে করলাম, তারপর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়, এরপর সারণীটা বানাইতে হয়। সারণীটা বানানোর সময় 3টা কলাম, এবার কয়টা দাগ হবে, এই যে শ্রেণী সংখ্যা যতটা আসে, ঠিক আছে? এবার ট্যালিগুলা বের করবো সাবধানে, দাগ দিয়ে দিয়ে, তারপর গণসংখ্যা বের করি, মোট যোগ করি, দেখবো যে এটার সাথে মিলছে নাকি। যদি মিলে তাহলে বুঝবো যে আমার অঙ্ক হয়েছে, ঠিক আছে ভাই? আচ্ছা, এবার আসি সেকেন্ড টাইপ। আমরা এখানে টাইপগুলোর মধ্যে কি দেখছিলাম, সেকেন্ড টাইপটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, ঠিক আছে? আমরা ফার্স্টটা করছি মাত্র। আচ্ছা, ক্লাসে এই 2টা করবো, দেখো এটি একদম ইজি, আর 5 মিনিট লাগবে ক্লাস। তো দেখো ক্রমযোজিত গণসংখ্যা সারণী হচ্ছে একদম গণসংখ্যা সারণীর মতো। এখানে খালি নতুন করে একটা ওয়ার্ড আছে, ক্রমযোজিত। এই জিনিসটাই বুঝাবো এখন, ঠিক আছে? তুমি আগেরটা পারো মানে এটাও পারবা, কোনো টেনশন নেই। দেখো ক্রমযোজিত গণসংখ্যা সারণী হচ্ছে যে সেম ওইটার মতোই। আমি একটু শীট থেকে লেখাটা কপি করি, দাঁড়াও। তোমরা অবশ্যই শীট নিয়ে বসবা, তাহলে সুবিধা হবে। দেখো ক্রমযোজিত গণসংখ্যা সারণী অনেকটা গণসংখ্যা সারণীর মতো, ঠিক আছে? পার্থক্য হচ্ছে এখানে জাস্ট 4টা কলাম হবে। দেখো আগেরটা কুসিরা আমরা কয়টা কলাম পাইছিলাম, শ্রেণী সংখ্যা, ট্যালি, গণসংখ্যা। এবার খালি আরেকটা কলাম অ্যাড করবো, ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে? প্রথম 3টা কলামের কাজ তুমি পারো না ভাই? পারো। তাহলে এই 3টার কাজ আমরা শিখে ফেলছি। এখন 4 নাম্বার কলামটা কিভাবে লিখবো, এই জিনিসটা আমাদের নতুন করে জানতে হবে, ঠিক আছে? তাই চলো আগের মতো একটা প্রশ্ন সমাধান করে সহজে বুঝিয়ে নি জিনিসটা। তো দেখো সেম আমি আগের কোশ্চেনটাই নিছি, খালি পার্থক্য দিলাম যে এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে। তাহলে এটা কিভাবে করবো আমি একটু বলি তোমাকে। তুমি হচ্ছে যে সেম আগের কোশ্চেনটার মতো, এই রে দাঁড়াও একটু কপি করতে দাও, যাচ্ছে কেন? এই জিনিসগুলা আগের মতো বের করবো আর কি। তাহলে দেখো এগুলো আমরা অলরেডি করছি, ঠিক না ভাই? এগুলো একই রকমের জিনিস। তো ফার্স্টে আমরা কি করব, দেখো এই যে এখান থেকে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা, তারপর পরিসরটা বের করব, তারপর শ্রেণী সংখ্যাটা বের করব। এখন হচ্ছে যে তুমি নতুন করে জাস্ট সেম ভাবে আবার লিখবা যে শ্রেণী ব্যবধান 5 ধরে, 5 শ্রেণী ব্যবধান ধরে ক্রমযোজিত
গণসংখ্যার সারণী তৈরি করা হলো। এবার সেম আগের মতো সারণী একবার জাস্ট বললাম কি ভাই, 4টা, একটা সেকেন্ড এটাও কপি করি। তোমরা কিন্তু লিখিও ভাই, তোমরা তো আর কপি করতে পারবা না, একটু কষ্ট করে লেখো। আমি তো টাইম সেভের জন্য করতেছি, তোমরা টাইম সেভ করিও না, তোমাদের প্র্যাকটিস করতে হবে। আগে দেখো এরপর প্র্যাকটিস করবা। দেখো সেম ভাবে তোমরা এই 3টা জিনিস বের করবা, বুঝাতে পারছি? তাহলে পার্থক্য কি হবে এখানে বলো তো? নতুন করে এই সাইডে একটা বক্স আঁকবা, এটার নাম কি দিবা ভাই? আচ্ছা, আমি আগে বক্সটা সুন্দরভাবে আঁকিয়ে ফেলি। এখানে নাম দিবা ক্রমযোজিত গণসংখ্যা। আমি সংক্ষেপে লিখলাম ক্রমযোজিত গণসংখ্যা। দেখো এখানে কি করবা, এখানে কত আছে বলো? 3, তাহলে এখানে 3 বসাই দিবা। কি বলছি বুঝছো ভাই? ক্রমযোজিত গণসংখ্যা কেমনে বের করবা এই জিনিসটা বলতেছি। এখানে কত আছে? 3, তাহলে তুমি এই যে এই বরাবর 3 বসাই দিবা, বুঝছো? এবার কি করবা দেখো, এই কোনাকুনি যোগ করবা, 3 আর 4 যোগ করলে কত বলো তো? 7, তাহলে এই 7টা তুমি এদিকে বসাবা, বুঝছো? এবার বলো আবার কোনাকুনি যোগ করো, 7 7 যোগ করলে কত? 14, ঠিক আছে? 14 আর 8 যোগ করলে কত? 14 আর 8 যোগ করলে 3 7 21 22, 22 আর 6 যোগ করলে কত? 28, এই 28টা এখানে বসাবা, একদম সেম ইজি না বলো? 28 আর 4 যোগ করলে কত? 32, 32টা এখানে বসাবা। এবার 32-এর সাথে আবার কোনাকুনি যোগ করো, 32 আর 3 যোগ করলে 35, এই যে 35 বসালাম, শেষ। একদম ইজি না ভাই ক্রমযোজিত গণসংখ্যা? একদম ইজি, পারবা আশা করি, ঠিক আছে? এটা আসতে পারে তো একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো দেখো আমার অঙ্কটা হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো ভাই? দেখো তুমি ক্রমযোজিত গণসংখ্যা বের করার পর লাস্টে কত আসছে? 35 না? এটা প্রশ্নে যতজন বলবে মোট ততজনের সাথে মিলতে হবে। প্রশ্নে 35 জন বলছে, এখানে অবশ্যই 35 আসতে হবে। 35 আসলে বুঝাও যে তোমার অঙ্ক হয়েছে। ক্লিয়ার? এই তো আমাদের আজকে পড়া ছিল এতটুক, একদম ইজি ইজি টপিক। আশা করি কোনো বুঝতে কারো অসুবিধা হয় নাই, মজা লাগছে ক্লাসটা। কেমন লাগছে আমারে জানাইও, কোনো জিনিস বুঝতে ডাউট থাকলে আমাকে বলবা। আজকের পড়াটা এতটুকু, ঠিক আছে? আমরা আবার নেক্সট ক্লাসে আসবো। পরের যে টাইপগুলো আছে, পরের টাইপে কি কি আছে একটু দেখো তো। পরের টাইপে গড় আছে, মধ্যক আছে, প্রচুরক আছে। এটা দেখি গড় করবো, এরপর মধ্যক করবো, এরপর আরেক ক্লাসে প্রচুরক করবো, আয়তলেখ করবো, এরপর আরেক ক্লাসে পাইচিত্র করবো। এগুলো শেষ হলে এরপর আমরা গাইডের সৃজনশীল নিয়ে বসবো, এরপর এমসিকিউ নিয়ে বসবো, এরপর ধরো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে বসবে। এই ধরো আধা ঘন্টা করি আরো 3-4টা ক্লাস হবে আর কি, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে, বই খোলো, গাইড খোলো, এরকম দেখো কোশ্চেন আর কি কি আছে, যেখানে বলছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে, ওগুলা করো। আর যদি অফলাইনে আমার কাছে কোচিং এ পড়ো তাহলে তো আমি তোমাকে প্র্যাকটিস দিচ্ছি, টেনশন নাই, ঠিক আছে? এতটুকু থাক, ভালো থাকি, আল্লাহ হাফেজ।